মার্কেটিং শব্দটা শুনতেই আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, এটার বাংলা একটু বেশি কঠিন, বাজারজাতকরণ। বরং আমরা মার্কেটিং শব্দটা পরিচিত না, যে মার্কেটিং করি বা মার্কেটিং করছে। তো বাজারজাতকরণ শব্দটা, এটা কি আমাকে কোনো টাস্ক করতে হবে? যে বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত মার্কেটিং, সেটা আমাদের আসলে সঠিকভাবে যতটুকু বোঝা সেটা কিন্তু বুঝতে হবে। আমাদের হচ্ছে জীবনের পূর্ব থেকে একদম শেষ পর্যন্ত মার্কেটিং ওতপ্রোতভাবে জড়িত। অনেক কিছুই আমাদের এই জীবনে এসে পাইছি আবার শেষ, কিন্তু যেটা আমাদের জন্য একদম আগে থেকে পাচ্ছি, এখন মানে মৃত্যুর পরেও শেষ হবে না, সেইটা ভালো করে মার্কেটিং যে বিষয়টাকে আমরা বলি কেনাকাটা করতে যাচ্ছে, সেটাকে আমরা আসলে শপিং বলি। কি বলবো? শপিং। শপিং মানে দোকান থেকে কোনো কিছু কেনাকাটা করা। কিন্তু মার্কেটিং একজন বিজনেসম্যান হিসেবে, একজন হচ্ছে সচেতন নাগরিক হিসেবে মার্কেটিংটা আরো অনেক ব্রড, অনেক বড়, অনেক ব্রড। কেন ব্রড? সেটা হচ্ছে যে আপনি 6 মাস পরে পুজোয় বা ঈদে কি কিনবেন, সেটা আপনার মার্কেটার 6 মাস আগেই চিন্তা করে রাখছে। আপনাকে সুযোগই দিবে না যে আপনি কি কিনবেন, বরং সেই আপনাকে বুঝাবে যে এটা আপনার কিনতে হবে। তার মানে পছন্দ, হ্যাঁ, আপনাকে পছন্দ করায় ছাড়বে। এবং আপনাকে আপনার 6 মাস, 1 বছর, 2 বছর পরে কি প্রয়োজন, আপনার মার্কেটার, ঠিক আছে, যে বিক্রেতা, সে আপনার জন্য চিন্তা করতেছে, তার প্রফিটের জন্য, সেটা ভিন্ন, কিন্তু আপনার পছন্দ নিয়ে সে চিন্তা করতেছে, হ্যাঁ, পরিকল্পনা করতেছে, ওই অনুযায়ী প্রোডাক্ট ডিজাইন করতেছে, ওই অনুযায়ী আপনার কাছে ধারে কাছে নিয়ে আসতেছে। আপনি একটা চাকরি পাচ্ছেন, আপনার আয় বেড়ে যাচ্ছে, এনজিও লোকজন আপনার বাড়ি দিয়ে হানা দিচ্ছে, কিভাবে খবর পাই? সে সবসময় টোপে টোপে থাকে যে ওনার আয় কখন বৃদ্ধি পাবে, তখনই একটা সেবা নিয়ে হাজির হয়। তার মানে হচ্ছে এই যে মার্কেটার অনেক আগে থেকে চিন্তা করছে, এইটাই কিন্তু মার্কেট। এর পরবর্তীতে এই যে লোকজন সেট করে দিচ্ছে, এই যে টিভিতে বিজ্ঞাপন দিচ্ছে, এই যে ব্যানার দিচ্ছে, এই যে এসে মুখে মুখে বলতেছে যে আমাদের পণ্যটা কিনেন, এটা আমাদের পণ্যটা, এই যে পণ্য বিক্রয়ের পর আপনার পণ্যটা নষ্ট হয়ে গেলে, তারপর হচ্ছে আপনি যদি আবার রিসার্ভিসের জন্য যান, তারা হচ্ছে ঠিকঠাক করে দিচ্ছে, তাই না, ওয়ারেন্টির মাধ্যমে। এই ব্যাপক সামগ্রিক বিষয়টাই কি মার্কেটিং। তাহলে মার্কেটিং ইজ নট অনলি ফর বাইং অর সেলিং, কেনা আর বেচা, এটাই কিন্তু মার্কেটিং না, বাজারজাতকরণ না। এটা কেন বোঝা জরুরি? আসলে এটা বুঝলে আমাদের ভিতরে আরেকটু প্রসারিত হবে যে এই বিষয়টা আসলে এইভাবে কাজ করতেছে। কেন ওই লোকটা আপনার পিছনে বারবার লিফলেট নিয়ে ঘুরে, কেন ফোন নাম্বার সংগ্রহ করতে চায়, এটা আপনি বুঝে ফেলবেন। ঠিক আছে? তো আমরা তাহলে মোটামুটি বিষয়টা আজকে বুঝতেছি যে আমরা আজকে মার্কেটিং নিয়ে আলাপ করব, এবং মার্কেটিং এর একটা প্রাথমিক ধারণা পেয়ে গেছি যে আপনার ক্রয়ের আগেই আপনার নিডস, ওয়ান্টস, ডিমান্ডস, তার মানে হচ্ছে আপনার প্রয়োজন, অভাব, চাহিদা, এই বিষয়গুলা মার্কেটার জেনে ওই অনুযায়ী পণ্য তৈরি করে ওই পণ্যটা আপনাকে দেয় এবং সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে। আপনার সন্তুষ্ট, আপনি যেন দেখেন সব মার্কেটাররাই চায় কি, তার সেবা প্রোডাক্ট দিয়ে আপনি যেন সন্তুষ্ট। কেউ কি চায় যে আপনি ক্রুদ্ধ হন? কেউ চায় না। তার মানে মার্কেটিং এর একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আপনি যেন সন্তুষ্ট থাকেন। তাহলে স্যার সংক্ষেপে যে ধরনের বলা যায় যে ভোক্তার চাহিদা মোতাবেক পণ্য উৎপাদন করাই করে বাজারজাতকরণ হলো মার্কেটিং। হ্যাঁ, এটা একদম বলা যায় যে ক্রেতার পছন্দ মোতাবেক পণ্য তৈরি করে ক্রেতার সন্তুষ্টি অর্জনের চেষ্টা। এই চেষ্টার জন্য যা যা করা দরকার, যে যা যা করা দরকার, আপনার মনে করেন সন্তুষ্ট তো আপনি আপনাকে দিল আর আপনি সন্তুষ্ট হলেন তা তো না, বসায় চা খাওয়াইতে হবে, আবার ফোন করে বলতে হবে যে আপনি ওই প্রোডাক্টটা জেনেছিলেন কেমন হচ্ছে, যদি অসুবিধা হয় আপনি আসেন, তাই না? আবার মাঝে মধ্যে জানান দিতে হবে যে আমরা কিন্তু এখনো বাজারে আছি। এই সামগ্রিক কাজ হচ্ছে মার্কেটিং। মূল ফোকাস হচ্ছে পণ্য তৈরি করে কাস্টমারকে দেওয়া, কাস্টমারের সন্তুষ্টি অর্জন। কেন? কারণ হচ্ছে কাস্টমার সন্তুষ্ট থাকলে আর কোনো টেনশন নাই। কারণ বারবারই আপনি কোথায় যাবেন, ওইখানেই ওই কোম্পানিতেই পণ্য ক্রয়ের জন্য ফিরে যাবেন। আমরা যদি প্র্যাকটিক্যালি তাই দেখি না, একটা দোকানদার আমাদের সাথে ভালো ব্যবহার করছে, দেখবেন অটোমেটিক পরবর্তীতে আপনার পাটা উঠে চলে যায়। একটা শপিং এ গেছিলাম, এক দোকানদার ভালো ব্যবহার করছে, একটা কফি খাওয়াইছিল, কফিটা মেইন না, তার কথাবার্তা, পরবর্তীতে যে সে আরো আপ্যায়ন করবে বা আরো ভালো সেবা দিবে বা গ্যারান্টি দিবে যে আপনার জন্য ভালো পণ্য আছে, তাই না? একটু ভালো করে ডেকেছে, ওর প্রতি কিন্তু আপনি লয়াল হয়ে যাবেন, ওর প্রতি আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তো এই সামগ্রিক পণ্য উৎপাদন এবং ক্রেতা
সন্তুষ্টি অর্জনের চেষ্টা করাই হচ্ছে আপনার মার্কেটিং। আমি এখানে আমার পরিচয়টা দিছিলাম, রবিউল ইসলাম, আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক মার্কেটিং হিসেবে কর্মরত আছি আজম খান সরকারি কমার্স কলেজ খুলনাতে। আমার হোম ডিস্ট্রিক্ট অনেক দূরে, পাবনায়, মনে হয় এখানে কেউ নাই, না থাকার সম্ভাবনা। গতদিন আপনারা মোহাম্মদ নাজমুল হোসেনের ক্লাস করেছেন। আমাদের আপনারা এই যে স্যাররা যেমন বসে রয়েছে এই পাশাপাশি আমরা বসে থাকি, ঠিক আছে? আমি এবং নাজমুল স্যার একই সাথে একই ব্যাচে একই ডিপার্টমেন্টে চাকরি করি। ওটা তো কমার্স কলেজ। কমার্স কলেজ, তুমি তো কোর্স মৌলিক কিছু বিষয় আছে, সেগুলো আমরা একটু করে জানবো। এটাই খুলে একেন এখানে থাকে সুবিধা করে এখানে বাজারজাতকরণের মৌলিক বিষয় বা মৌলিক বিষয় যারা লিখতে চান, আর যারা লিখতে চান না নো টেনশন, এটা অটোমেটিকলি হয়ে যাবে। তাহলে বাজারজাতকরণের মৌলিক বিষয়। এক নম্বরে প্রয়োজন, অভাব ও চাহিদা। প্রয়োজন, অভাব ও চাহিদা, এটা হলো এক নম্বর। তারপরে আপনারা লেখেন হচ্ছে বাজারজাতকরণ অর্পণ। বাজারজাতকরণ অর্পণ, অর্পণ মানে কাউ কোনো কিছু দেওয়া, সেই অর্পণ। বাজারজাতকরণ অর্পণ আপনারা টান দিয়ে লেখেন পণ্য, সেবা, অভিজ্ঞতা। মানে অর্পণই তিন প্রকার আমরা আলোচনা করব, সেটা পণ্য, সেবা, অভিজ্ঞতা। পণ্য, সেবা, অভিজ্ঞতা, বাজারজাতকরণ অর্পণ। এরপরে আপনারা লেখেন হচ্ছে ক্রেতা ভ্যালু। 3 নাম্বার ক্রেতা ভ্যালু। আমি আসলে এভাবে বলতাম না, ওখানে দেয়া থাকতো, কিন্তু যেহেতু একটু লিখতে হয়। ক্রেতা ভ্যালু, ক্রেতা ভ্যালু, হ্যাঁ, প্রাইস না আসলে। প্রাইসের সাথে আমরা ভ্যালুটা ডিফারেন্সিয়েট করব। প্রাইস মানে যেমন দাম, মূল্য, সেই প্রাইস থেকে এই ভ্যালুটা আলাদা। তাহলে ক্রেতা ভ্যালু। এরপরে লিখেন হচ্ছে বিনিময় লেখা দরকার বাজার। বাজার এই পর্যন্ত আমরা আলোচনা করব। হ্যাঁ, 4 নম্বর বাজার। বিনিময় লেনদেন আমাদের প্রয়োজন নাই। তো আমরা প্রয়োজনে দেখি যে প্রয়োজন, অভাব, চাহিদা। আমরা একটা জিনিস লিখেছি, প্রয়োজন কি, চাহিদা কি, এটা আমাদের কাছে একই মনে হচ্ছে, তাই না? আমি যদি বলি যে আপনার প্রয়োজন কি, যেটাই আমার নাই সেটাই প্রয়োজন। চাহিদা কি, যেটা আমার নাই সেটাই আমার চাহিদা। অভাবও তাই, একই মনে হচ্ছে। কিন্তু এটা মার্কেটিং এর যারা ভালো বোদ্ধা বা মার্কেটিং যদি এই যে আপডেটেড পর্যায়ে চলে আসছে, আপনি কেনার অনেক আগেই তারা চিন্তা করে কেন করে। এই যে প্রতিযোগিতা মার্কেটিং, তাই না? এইটা করার কারণ হচ্ছে এখন আধুনিক যুগে সব কাস্টমাররাই সচেতন, সব প্রতিযোগী বাজারজাতকরণকারী সচেতন, সবাই চাই এগিয়ে থাকে। তো সেই জায়গা থেকে আপডেট হতে হতে আপনি যখন আরো 200 বছর 500 বছর আগে যাবেন, আজকের মার্কেটিং এর মতো কি তার অবস্থা ছিল? ছিল না। আপনি একদম নরমালি চিন্তা করেন, সেটা হচ্ছে যখন পৃথিবীতে জুতাই আবিষ্কার হয় না, আমরা 1950 সালের আগে বাটার, বাংলাদেশেরই একটা বিজ্ঞাপন আমাদের চোখে পড়ে, ঠিক আছে? বাটার জুতা, হ্যাঁ, বাটার জুতায় তখন একটা বিজ্ঞাপন দিত যে জুতা পরুন ধনুষ্টঙ্কর থেকে রক্ষা পান। আপনি চিন্তা করছেন এই বিজ্ঞাপন কি এখন দিলে কেউ জুতা কিনতে যাবে বা এটার কি প্রাসঙ্গিক হাসাহাসি করবে না? কিন্তু তখন আমরাই ছোটবেলা দেখেছি যে গ্রামে কত লোক এখানে সেখানে যাইতে কিন্তু জুতা স্যান্ডেল পরতো না, বাজারে যেতে পরতো না, খালি পায়ে। তার মানে ওই সময়ে মানুষ যে জুতা পরতো না, স্যান্ডেল পরতো না, এই জন্য তার বিবিধ রোগ, ঠিক আছে, ধনুষ্টঙ্কর জাতীয় রোগ, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে। আরো 2000 বছর আগে, আরো 200 বছর আগে মার্কেটিং এর এই অবস্থা কিন্তু ছিল না। এই জন্য আজকের আধুনিক যুগে এসে মার্কেটিং এর এই মৌলিক বিষয়গুলো জানলে আমরা বুঝতে পারবো যে কিভাবে মার্কেটিংটা এই পর্যন্ত এসেছে। প্রয়োজন হচ্ছে মানুষের ফিলিংস, না পাওয়ার ফিলিংস। কিসের ফিলিংস? না পাওয়ার। এটাকে আরো শুদ্ধভাবে বললে যে কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করার অনুভূতিকে প্রয়োজন বলে। কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত করার অনুভূতিকে প্রয়োজন বলে। এই যে সামগ্রিক পৃথিবীর সব মানুষের প্রয়োজন একই রকম। কি এমন? আমার ক্ষুধা লাগলে আমি নিজেকে খাদ্য থেকে বঞ্চিত মনে করি কিনা? সৌদি আরব, আমেরিকা, ইটালি যেখানেই যাই তারাও কি করে? খাদ্য থেকে বঞ্চিত মনে করে।
কথা বুঝতে পারছেন? কোনো না পাওয়া মনে করে, কোনো কিছুতে তার যদি গরম লাগে সেও ঠান্ডা হাওয়া থেকে বঞ্চিত মনে করে। কি থেকে বঞ্চিত মনে করে? ঠান্ডা হাওয়া। কারণ ঠান্ডা বাতাস সেটা দরকার। তাহলে পৃথিবীতে সকল মানুষের প্রয়োজন এক, কোনো কিছু না পাওয়ার যে অনুভূতি এটাকে বলছে প্রয়োজন। এখন মনে করেন আমি ক্ষুধার্ত আছি, আমি মনে করছি খাদ্য থেকে বঞ্চিত, একজন ইউরোপিয়ানও তাই মনে করছে। কিন্তু আমি যখন মনে করছি খাদ্য থেকে বঞ্চিত, তাহলে এই প্রয়োজনটা মেটাতে পারে ভাত। আমি দুপুরে চিন্তা করছি তাহলে কি হচ্ছে, আমার যেহেতু পেটে টান লাগছে, আমি এখন গিয়ে কি করব? ভাত। কিন্তু একজন ইউরোপিয়ান কিন্তু তার চিন্তা করছে না, সে স্ন্যাক্স জাতীয় বার্গার, তারপর হচ্ছে পিৎজা টাইপের কিছু চিন্তা করছে। যে দেশের মানে চাল খুব কম সে দেশে অন্য কিছু চিন্তা করছে, রুটি চিন্তা করতেছে। তখনই কিন্তু এই প্রয়োজনটা আলাদা আলাদা কি ভিন্ন। আমরা বাইরের দেশে যাব না, আপনি আমাদের গ্রামে আমাদের পাড়া মহল্লায় দেখেন, আপনি যখন গরম লাগছে আপনার, তখন ঠান্ডা বাতাস থেকে আপনি বঞ্চিত মনে করছেন, তখন আপনি মনে করছেন ফ্যানের সুইচটা টেপে দিন। আরেকজন কিন্তু ফ্যানের সুইচের কথা চিন্তা করতেছে না, এসির সুইচের কথা চিন্তা করতেছে, তার মাথায় কি পড়বে? এসি সুইচ। কিন্তু আরেকজন এই দুইটার মধ্যেও নাই, সে হাত পাকার কথা চিন্তা করতেছে কিনা? তাহলে দেখেন প্রয়োজন কিন্তু সবার এক, কিন্তু এটা যখন একটা আকৃতি পেয়েছে যে এটা কিভাবে মেট আপ করা যায় সেটা কিন্তু আলাদা। এই যে প্রয়োজন, এই প্রয়োজনটা যখন একটা আকৃতি পায়, সেটা হচ্ছে তার নিজের পার্সোনালিটি এবং সাংস্কৃতিক পরিমণ্ডলে যে সংস্কৃতি থাকে সেটা দ্বারা আকৃতি পাবে। আমি ইচ্ছা করলেই আমি কিন্তু এই যে আমার একটা এখানকার একটা কালচার দেখেন, এসি চালা দিছে, এখানে ফ্যানই রাখছে না, আচ্ছা ফ্যান রাখছে কিন্তু এসি চলে, তাই না? তারপরে এখানে যদি প্রশিক্ষণার্থীদের বা প্রশিক্ষকের কি লাগে? গরম লাগে, তাহলে কি দেওয়া হবে? এসি চালাবে। কিন্তু সব জায়গায় কিন্তু এটা সম্ভব না। তাহলে এখানকার সংস্কৃতি এটা। তাহলে এই জন্য আমরা বলতেছি যে যখন প্রয়োজনটা সংস্কৃতি এবং তার ব্যক্তিত্ব দ্বারা আকৃতি পায়, সেই আকৃতির রূপকেই বলা হচ্ছে অভাব। কি বলা হচ্ছে? অভাব। এইটাই বোঝা যাচ্ছে যে প্রয়োজন এক হলো মানুষের, অভাব প্রয়োজন এক হলো অভাব। এখন এই অভাবটাই আবার চাহিদা, এই অভাবটাই আবার কি? চাহিদা। তবে এই অভাবটা চাহিদা হতে গেলে তিনটা শর্ত পূরণ করতে হবে। এক, তার আর্থিক সামর্থ্য থাকতে হবে, অভাব মেটানোর মতো আর্থিক সামর্থ্য থাকতে হবে। ব্যয় করা, ভাই ঠিক বলেছে, ব্যয় করার ইচ্ছা থাকতে হবে, আরেকটা অধিকার থাকতে হবে। তাহলেই চাহিদা, তাহলেই কি হবে? ওই অভাবটা চাহিদায় রূপান্তর হবে। তাছাড়া ওই অভাবটাকে আমরা চাহিদা বলতে পারবো না। কারণ প্রয়োজন সবার আছে, কিন্তু প্রয়োজন আবার যখন আকৃতি দাঁড়াবে তখন সেটাকে আমরা কি বলবো? অভাব। ওই অভাবটা তিনটা শর্ত পূরণ করলে সেটাকে আমরা চাহিদা বলবো। এখন মনে করেন একজন ব্যক্তির অর্থ আছে, তো আপনার হচ্ছে তখন আপনার একটা মানুষের প্রয়োজন এবং তার চাহিদা অভাব আলাদা আলাদা ফরম্যাটে, আলাদা আলাদা বিষয়। তো এই জন্য আমাদের একটু বোঝা জরুরি প্রয়োজন, অভাব, চাহিদা। এরপর আমরা যাই বিপণন অর্পণ। বিপণন অর্পণ মানে হচ্ছে বা বাজারজাতকরণ অর্পণ মানে হচ্ছে যে ক্রেতাদের জন্য বিক্রেতারা যা যা অর্পণ করে বিক্রয়ের উদ্দেশ্যে, সেটাই বিপণন অর্পণ। তো বিপণন অর্পণে আমরা কি কি রেখেছি? দুইটা জিনিস রেখেছি, আরো অনেক বিষয় আছে, দুইটা তিনটা জিনিস রেখেছি। একটা হচ্ছে পণ্য, আমরা যা দেখতে পাচ্ছি, তাই না? এই যে এটা একটা পণ্য, এইটা ঘড়ি একটা পণ্য, এই শার্ট প্যান্ট যা আছে আমরা যা ব্যবহার করতেছি সবই পণ্য। এখানে আশেপাশে যা দেখতেছি সবই পণ্য। এইগুলা কি ক্রেতারা ক্রয় করে, এই প্রতিষ্ঠান ক্রয় করেছে, আমি ক্রয় করেছি, আপনারা ক্রয় করেন। তো বিক্রেতারা এগুলা বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে অর্পণ করে, পণ্যের অসুবিধা নেই। আমরা সেবা কিভাবে অর্পণ করি? এই যে প্রতিষ্ঠান একটা ফ্যাসিলিটি তৈরি করছে, একটা কাঠামো তৈরি করছে, যেখানে আপনারা সমবায়ের লোকজন যারা সমিতির সাথে জড়িত তারা এখানে এসে প্রশিক্ষণ নিতে পারতেছেন, বিভিন্ন জিনিস জানতে পারছেন। আরে এরা কি করতেছে? ওনারা করতেছে সেবা প্রদান করতেছে। আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কি করি? সেবা প্রদান করি। আমরা এই সেবাটাকে আমরা যেহেতু গভর্নমেন্ট কলেজে আছি, সো আমাদের সেবাটা সরকারকে মানে তার ছাত্রছাত্রীদের নিকট বিক্রি করে একটা মিনিমাম মূল্যে, সেটা আলাদা বিষয়। প্রাইভেট হলে তো অনেক টাকা পয়সা নিই।
তো সে উনি কি করতেছে, সরকার কি করতেছে, সেবা বিক্রি করতেছে। এই প্রতিষ্ঠানও এখানে সেবা অর্পণ করতেছে। তাহলে এভাবেও কিন্তু বিক্রি করা যায়। একজন উকিল, একজন ডাক্তার, তাই না, ওনারা কি করেন, ওনারা কি কোনো আপনারা কোনো পণ্য দেন, দেন না, উনি আপনাদেরকে পরামর্শ দেন, উকিল পরামর্শ দেন, এগুলো সেবা। এবং সেবা দিয়ে উনি কি করেন, উনি হচ্ছে অর্থ উপার্জন করেন। তাহলে ক্রেতাদেরকে কনসালটেন্সি দেন, সেবা দেন, সেবা দিয়ে উনি হচ্ছে আপনার অর্থ আয় করেন। তাহলে এগুলো বিক্রি করা যায়। আমরা বলতেছি অভিজ্ঞতার কথা। কিসের কথা? অভিজ্ঞতা। আপনি অভিজ্ঞতা জিনিসটা অনেক জায়গা থেকেই কিনতে হতে পারে, আপনার অনেক জায়গা থেকেই কেনা লাগে। আপনার এই প্রতিষ্ঠানে এই ট্রেনিং চলাকালীন দেখবেন যে অনেক অভিজ্ঞ লোকজন আসছে। দেখা যাচ্ছে আপনাদের এইখান থেকে ট্রেনিং নিয়ে পরবর্তীতে সে একটা ভালো বিজনেস দাঁড় করাইছে, তাকে একজন যদি নিয়ে আসে যে ভাই আমি এখান থেকে ট্রেনিং নিয়ে এই এই জিনিসগুলো শিখেছিলাম, পরবর্তীতে আমি সাহস নিয়ে এইভাবে দাঁড় করাইছি, দাঁড় করিয়ে কি করছি, আমার প্রতিষ্ঠানটা বড় হয়েছে, আমি এভাবে বিজনেস করতেছি। এটা কিন্তু ও এসে আমার মতো একজন সেশন নিল, ও কিন্তু ওই অভিজ্ঞতাটা বিক্রি করে গেল। কিনে নিয়ে যাই বিক্রি করব না, আমি যেটা বলতে চাচ্ছি যে উনি উনার অভিজ্ঞতা সেল করবেন, ওনার সাথে শেয়ারিং করলো, হ্যাঁ, share এটা আমরা দুজনের কাজে হ্যাঁ হ্যাঁ, সেটা উনি এটা কিন্তু ফ্রি করে নাই, উনি চার্জের বিনিময়ে করছে। উনি কি করছে, চার্জের বিনিময়ে করছে। এই ধরনের ক্লাস আমরা করছি। টাকার বিনিময়। এই যে অভিজ্ঞতা বিনিময় যেটা, হ্যাঁ, হ্যাঁ। এই ধরনের ক্লাসটা করছিলাম। ওনাদের মডিউলে মনে হয় ওরকম আমি এই মেথড আমি আপনাদের বানা করছি যে এটা ধরো শেয়ারিং করতে পারলে এটা কাজে আসবে। যাই হোক, আপনি যে আপনার ফিলিংস তৈরি হয়েছে, এইটা আপনার এখানেও যদি না পান, ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনি খুঁজে নেবেন। এটাই আসলে এটা উদ্যোগটা মানে সিস্টেম। এরপরে যখন কিছু একটা করি তখন আমরা ঠেলাই শিখে যাই। তো যাই হোক, এটা হয়তো সামনে হয়তো পরিবর্তন আসবে, সেটা প্র্যাকটিক্যালি অনেক কিছু শিখবে। আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে অভিজ্ঞতাও আমরা কি করতে পারি, সেল করতে পারি। আমরা একটা প্রতিষ্ঠান চালাই, সেই প্রতিষ্ঠানে আমরা অনেক কিছু করেছি, সেই প্রতিষ্ঠানের আমরা কিভাবে করলাম, এইটাও যদি কোনো ট্রেনিং সেশনে কোনো প্রতিষ্ঠানকে আমরা কিন্তু কি করতে পারি, সেল করতে পারি। একজন ইঞ্জিনিয়াররা কিন্তু অনেকটাই সেবা দেওয়ার থেকে অভিজ্ঞতা সেল করে, ঠিক আছে? তো এই অভিজ্ঞতাও সেল করা যায়। তার মানে কোনো মার্কেটাররা, কোনো বাজারজাতকারীরা তাদের অভিজ্ঞতা সেল করার জন্য কিন্তু বসে আছে। এই যে কোচ, বিশেষ করে আমরা যদি দেখি যে ফুটবল টিমের কোচ বা ক্রিকেট টিমের কোচ, ভলিবল, এরা কিন্তু অভিজ্ঞতাটাই বেশি সেল করে, তাই না? তো এরাও কিন্তু এই সেল করতে পারে। পাশাপাশি এই অর্পণ ছাড়াও আমাদের আরো অনেক কিছু অর্পণ করা যায়। আমরা যদি বলি, আমরা কোনো জায়গাকে কিন্তু সেল করতে পারি। কিভাবে? একটা এলাকাকে সেল করে দিতে পারি। কি রকম? আমরা এই যে বাগেরহাটে যে ৬০ গম্বুজ মসজিদ আছে, বা আমরা এই জায়গাটাকে যদি আমরা একটা পার্ক তৈরি করি, সেই পার্কের জন্য কিন্তু এই এলাকাটার যে ব্র্যান্ড তৈরি হবে, সেই এলাকার ব্র্যান্ডিং করেও কিন্তু আমরা সেই দর্শনীয় স্থান কিন্তু সেল করতে পারি, তাই না? আমাদের এই যে ৬০ গম্বুজ মসজিদ একটা ঐতিহাসিক স্থাপনা, সেখানে গিয়ে আমরা তো বাইরে থেকেও দেখতে পাই, কিন্তু আমরা টিকিট কেটে সেখানে কি করি, ঢুকি এবং পরিদর্শন করি, আমাদের কাছে ভালো লাগে। একটা পার্ক হলেও সেখানে আমরা কি করি, যাই। তাহলে এরকম একটা প্লেসকেও যদি ব্র্যান্ডিং করা যায়, তাহলে ওই প্লেসটাও বিক্রির উদ্দেশ্যে দেওয়া যায়। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমরা এই মূলত পণ্য এবং সেবা, তাছাড়াও বিভিন্ন জিনিস যে সেলেবল মানে বিক্রয়ের যোগ্য, সেটাও মার্কেটিং এর কনসেপ্ট, যে অনেক কিছু আমরা বিক্রি করতে পারি। তাহলে অর্পণ কি বোঝা গেল? আমরা তিনটা অর্পণের কথা বলছি, পাশাপাশি আরো দুই একটা বললাম। আমরা হচ্ছে ক্রেতা ভ্যালু ও সংগঠন, ক্রেতা ভ্যালুর কথা বলি। ক্রেতা ভ্যালু খুব ইম্পর্টেন্ট। ক্রেতা ভ্যালু বলতে, মূলত ভ্যালু বলতে আমাদের বড় ভাই বলছে যে হচ্ছে মূল্য। মূল্য বলতে দাম না, এটাকে এই ভ্যালু বলতে এটাও মূল্য বোঝাবে, মানে একটা ভ্যালুয়েবল, আমরা বলি না ভ্যালুয়েবল পারসন বা ভ্যালুয়েবল জিনিস, তখন কিন্তু এটা দামের মধ্যে, ওই টাকার মধ্যে আটকে থাকে না। ভ্যালুয়েবল পারসন বলতে ইম্পর্টেন্ট পারসন। তো এই যে ক্রেতা ভ্যালু, এই ক্রেতা ভ্যালু মানে হচ্ছে ক্রেতা সুবিধা। ক্রেতা সুবিধা, ক্রেতা সব সময় চিন্তা করে। আমরা সবাই কিন্তু ক্রেতা, সবাই ক্রেতা। আমরা এই যে এই পেনটা আমি নিলাম, এই পেনটা 5 টাকা বা 7 টাকা দাম। এই 5 টাকার কলমটা হয়তো আমরা অনেকভাবে বিবেচনা করি না, কিন্তু লেখার সময় যদি ভালো না লেখে, তাহলে আমরা কিন্তু খুব বিরক্ত হই এবং এটাকে তখন জাজ করি।
যে এই 5 টাকার কলম তো আমরা ব্যবহার করি, এটা 5 টাকা হতে পারে না, তাই না? এরকম ভাবে জাজ করি না, হয়তো বলি না, হয়তো বলার প্রয়োজন বোধ করি না, হয়তো বড় জিনিসে বলি, ছোট জিনিসে বলি না, কিন্তু অনেক সুন্দর লিখলে তখন আমরা মনে মনে চিন্তা করি যে না এটা ভালো, এটা ঠিক আছে, দামটা ঠিক আছে এবং এই দামে এই কলমটা ভালো। তো এটা ছোট বিষয়। আমরা একটা ঘড়ি, একটা টিভি, একটা ফ্রিজ যখন দাম দিয়ে কিনি তখন কিন্তু আমরা খুব ভালোভাবে মেজার করি যে এই দামের সাথে এটার যে সুবিধা পাচ্ছি সেইটা কেমন। তো এই যে ক্রেতা ভ্যালু, এই ক্রেতা ভ্যালু মানে হচ্ছে ক্রেতা সুবিধা, সেটার একটা পরিমাপ করার একটা ফর্মুলা আছে, সেটা হলো যে সুবিধা ভাগ ব্যয়। সুবিধা ভাগ ব্যয়। এই সুবিধা কিসের সাথে তুলনা করি? আমি ব্যয়ের সাথে তুলনা করি। আমি একটা শার্ট কিনলাম 500 টাকা দিয়ে, আমি পড়তে থাকি, 2-4 দিন পরেই আমার কিন্তু এটা নিয়ে একটা মনস্তাত্ত্বিক কি চিন্তা ভাবনা হয়ে গেছে, সুবিধা আমার মেজার করা হয়ে গেছে। এটা আমরা সবাই করি, তাই না? আমরা সেলুনে গেলাম, একটু চুল কাটায় আসলাম, আমরা চিন্তা করি ও তো একটা 70 টাকা নিছে, ওর থেকে তো 50 টাকা নিত, ও ভালো করতো, মানে আমাদের মাথায় কিন্তু সব কিছু নিয়ে এরকম সুবিধা নিয়ে আমাদের কিন্তু একটা শাড়ি কিনছেন, ঠিক আছে, ওটা নিয়ে কিন্তু গবেষণা, গতবার একটা কিনছিলাম এই টাকায়, এবার এটা কিনলাম এই টাকায়, তাহলে এটা থেকে কি বেশি, এটা বেশি দিন টিকছে, এটা কম দিন টিকছে। সব সময় ক্রেতা কি করে, এটা মনস্তাত্ত্বিক ভাবে, হয়তো বই প্রকাশ করে না, কিন্তু মনস্তাত্ত্বিক ভাবে সেই গবেষণা করতে থাকে। তো এই যে ক্রেতা ব্যয়ের বিপরীতে সুবিধা যে পরিমাপ করে, তুলনা করে, এটাকেই বলছে ক্রেতা সুবিধা, ক্রেতা ভ্যালু। এটাকে বলছে কি? ক্রেতা ভ্যালু। তার মানে যখন ক্রেতা ব্যয়ের থেকে সুবিধা বেশি মনে করে, এটা তো মেজার করা যায় না। আমি 100 টাকায় একটা খাবার খাইলাম বা 100 টাকায় একটা পণ্য কিনলাম, আমি এক্সাক্ট কি মেপে দেখতে পারবো যে এটা 100 টাকা হয়েছে? তা তো না। আমি একদম নরমাল একটা কথা বলি, 30 টাকার বা 40 টাকার একটা ফুচকা খাই, খুব ভালো লাগে। আরেক জায়গায় খাইছিলেন, সেখানে ওই 40 টাকার খেয়ে এত ভালো লাগে না, তাহলে কি আপনি মনে করবেন যে এইটা হতে পারে 40 টাকা, কিন্তু ওইটা 40 টাকা হতে পারে না। আপনি একটা ক্যালকুলেশন করে ফেলেন না, তখন পরবর্তীতে গেলে কিন্তু মনে হবে যে এখানে সুবিধা বেশি, এই পণ্যে বেশি সুবিধা পাওয়া যায়। তো ক্রেতা যখন ব্যয়ের থেকে সুবিধা বেশি মনে করে, তখন ক্রেতা ভ্যালুটা কি হয়? পজিটিভ। তখন ক্রেতা ভ্যালুটা কি? পজিটিভ। যখন ক্রেতা ভ্যালু পজিটিভ হয় তখন ক্রেতা সন্তুষ্ট হয়ে যায়। তখন ক্রেতা কি হয়? সন্তুষ্ট হয়ে যায়। আর ক্রেতা যখন সন্তুষ্ট হয় তখন ক্রেতাকে আর বোঝানো দরকার হয় না, ক্রেতা অটোমেটিকলি তার নিজের খেয়ালে অখেয়ালে ওখানে চলে যায়। কিন্তু ক্রেতা যদি মনে করে যে আমার যে ব্যয় করলাম সেই ব্যয় থেকে আমি সুবিধা কম পেয়েছি, তাহলে ক্রেতা কিন্তু ডিসস্যাটিসফাইড হয়, অসন্তুষ্ট হয়। তখন অটোমেটিকলি ক্রেতা কি করে? ওই পণ্য, ওই সেবা আর গ্রহণ করতে চায়। তো মার্কেটাররা, আমরা এই যে এত কথা বললাম যে বিপণনকারী এই পণ্য তৈরি করবে, এই সেই করবে, আগে থেকে চিন্তা ভাবনা করবে, কিন্তু মূল পয়েন্ট কিন্তু এই জায়গায় যে ক্রেতাকে সন্তুষ্ট করা। ক্রেতাকে সন্তুষ্ট করতে গেলে কি করতে হবে? ব্যয়ের তুলনায় সেবা বেশি দিতে হবে। ব্যয়ের তুলনায় কি? আমি যদি আজকে একটা পণ্য আপনার কাছে 10 টাকা বিক্রি করি, আমি যদি আপনাকে ফিল না করাইতে পারি যে এটা বেশ 10 টাকার বেশি সুবিধা দিবে, আপনি আমার পণ্য আর কোনোদিন কিনবেন না। আপনাকে কোনো না কোনো ভাবে আমাকে ফিল করাইতেই হবে যে আপনি 10 টাকার বেশি সুবিধা এখান থেকে পাচ্ছেন। 10 টাকার মাল নিয়ে তার সেবা বেশি পাই। হ্যাঁ, বেশি পাচ্ছেন, এটা আপনাকে আমার বুঝাইতেই হবে, যে কোনো ভাবেই হোক আমার বুঝাইতেই হবে, আমার প্রমাণ করতেই হবে। যদি আমার দোকানে গেলেন, আপনি জানেন ওইখানে অনেক বেশি ভালো পণ্য পাওয়া যায় না, কিন্তু আপনি গিয়ে তার কাছে যে সুবিধা পান, সে যে পণ্যটা আপনাকে দেয়, ঠিক আছে, অথবা সে যে ব্যবহারটা করে, সেইটাতে আপনি মনে করেন যে ওটা নেওয়াই আমার সুবিধা। আরো অনেক বড় দোকান আছে কিন্তু ওদের কাছে আপনি যান। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ব্যাপারটা বুঝেন যে আপনার পণ্য হোক, সেবা হোক, আপনি পণ্য উৎপাদন করেন, সেবা উৎপাদন করেন, আপনি নিজের অভিজ্ঞতার কথা বলেন, গল্প বলে টাকা ইনকাম করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার ক্রেতাকে, আপনার যারা ভোক্তা, আপনার তাদেরকে কি ফিল করাইতে হবে? সন্তুষ্ট রাখতে। হ্যাঁ, সে যে ব্যয় করতেছে তার থেকে বেশি সুবিধা আমি দিতে পারছি। আপনি এটা এখন আপনার কাছে, আপনি যদি বলেন যে আমি কি বিজনেস করব, আমি আসলে কি পণ্য তৈরি করব, আমি আসলে কি করি, সেটা আপনার পার্সপেক্টিভ থেকে আপনি কোনটাই দক্ষ সেটা চিন্তা করবেন। কিন্তু যেটাই করেন, আপনার যারা ভোক্তা, আপনার যারা ক্রেতা, তাদেরকে আপনার মাথায় রাখতে হবে। আপনার বিষয়বস্তু মাথায় রাখলে বেশি কাজ হবে না, আপনার ক্রেতাকে আপনার সন্তুষ্ট করাইতে হবে। আপনি অনেক পণ্ডিত, আমি অনেক পণ্ডিত, অনেক বড় বড় দোকান,
কিন্তু আমি ক্রেতাদেরকে ওইভাবে বুঝাইতেই পারি নাই যে আপনি ভাই আমার যে 50,000 টাকার দিয়ে মেশিন কিনবেন এটা দিয়ে আপনি আরো বেশি সুবিধা পাবেন। কিন্তু আরেকজন 30,000 টাকার মেশিন নিয়ে বসে থেকে সে আপনার থেকেও ভালো বিজনেস করতে পারে। কারণ কি সে বুঝাইতে পারে যে এই 30,000 টাকার মেশিন নিয়ে যান, আপনি 30-50 আপনি 4 বছর 5 বছর 10 বছর টানা চালাতে পারবেন, কোনো অসুবিধা নেই। সে সন্তুষ্ট। সে যদি পরবর্তীতে ওই সেবাটা আসলেই পায় তাহলে সে ওখান থেকে রিবাই করবে, আবার পুনরায় সাইলেন্সের কথা যদি না দেয় কোনো একটা জিনিস নিয়ে আমার কাছে চলে আসি। বাজার, আপনার বাজার বলতে বসে বলেন হ্যাঁ। বর্তমান পরিস্থিতি বাজার বাজার হচ্ছে বর্তমানে ক্রয় বিক্রয় স্থানকে বাজার বলা যায়। সেই বাজার না, আমি হচ্ছে সেই হচ্ছে যে যেখানে ক্রয় বিক্রয় করা হয় আমরা মোটামুটি বুঝি সেখানে বাজার। আর অন্য কোনো কনসেপ্ট কি কারো হয়েছে কিনা? বাজার হলো এমন একটা স্থান বা পরিধি যেখানে ক্রেতা বিক্রেতা সমাগম হয় এবং নির্দিষ্ট দরদামের ভিত্তিতে বা অন্যান্য পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় যেমন লোকেরা সম্পর্ক বা বাজারের পরিস্থিতি, রাজনৈতিক অবস্থা সব ঠিকই বুঝতে পারছি যে ভাইয়াটাকে আপনি একটু বড় বলেন, এটাই না? আমি তো বাজার বাইরে নিয়ে যাচ্ছেন না। মোটামুটি আপনারা কখনো শুনেছেন বাংলাদেশের গার্মেন্টস এর সবচেয়ে বড় বাজার হচ্ছে ইউরোপ? তাহলে আস্থা বিশ্বাস আসলে বিশ্বাস না না ওটা ওই বাজার। ওকে। তো ঘটনা হচ্ছে যে বাজার, এই যে ইউরোপ কেন বাংলাদেশের গার্মেন্টস এর বড় বাজার, ওইখানে কি বড় এলাকা আছে তাই? না না বাংলাদেশকেও কিন্তু অনেক দেশ তার বাজার হিসেবে বিবেচনা করে, বড় বাজার আয়তনের দিক থেকে না। আসলে বাজার মানে হচ্ছে ক্রেতা। বাজার মানে হচ্ছে কি? ক্রেতা। ক্রেতা আপনার পণ্য যত বেশি কিনবে, যতজন বেশি কিনবে ততজনই হচ্ছে আপনার বাজার। এত পণ্যের চাহিদা বা গুণাগুণ অনুসারে, পণ্যের চাহিদা বা গুণাগুণ অনুসারে যেটা বিস্তার লাভ করে সেটা বাজার হবে। ঠিক ওইরকম না, বিষয়টা হলো যে আমি উদাহরণের সাথেই বলবো। আপনি যে বাজারের কথা বলছেন এর আগে, সেটা হচ্ছে যে একটা স্থান, এটা কিন্তু বাজার। একটা স্থানকেও কি করবে? বাজার বলবে, একটা অর্থনীতির ভাষা। কিন্তু মার্কেটিং এ বাজারজাতকরণকারীর কাছে ওই স্থানটা ম্যাটার করে না। না না কেন ম্যাটার করে না? আপনি ঘরে বসে আছেন, অনলাইনে আপনি প্রোডাক্ট কি করছেন? সেল করছেন, আপনি কিনে নিছেন। তা আপনি ওখানে কি যাইতে হইছে? তার কি আসতে হইছে? তাহলে অনলাইনেও একটা মার্কেট হতে পারে। তো সমগ্র পৃথিবীতে যা মাধ্যম আছে তাই বাজার। এখন আমি এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি, একজনের কাছে একটা কিছু বিক্রি করে ফেললাম, সেটাই আমার বাজার হতে পারে। অনেকের দোকান নাই, অনেকের বাসা বাড়িতে গোডাউন নাই, কিন্তু কি সেও কিন্তু বাজার পরিচালনা করছে, সেও ব্যবসা করছে। তো সেই ক্ষেত্রে ওটা আমি কানেক্ট করতে পারতেছি না, সমাধান করে ধরে মার্কেটিং এ বাজারের একটা সংজ্ঞা হচ্ছে, বাজার হচ্ছে সম্ভাব্য ও বর্তমান ক্রেতার সমষ্টি। বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি। এই যে এটা একটা পণ্য, আইডি কার্ড রাখে, এই পণ্যটা তো সবাই কিনছে না। আমার দুনিয়াতে অনেক মানুষ হোক, বাংলাদেশে অনেক মানুষ হোক, তাতে আমার কিছু কিছু যায় আসে না। কিন্তু এই পণ্যটা যারা কিনছে এবং ভবিষ্যতে যারা কিনবে তারাই এই পণ্যের বাজার। আপনাদের বাজারের কনসেপ্ট আলাদা থাকতে পারে, সেটার প্রতি আমি সম্মান জানাই। একটা স্থানকেও বাজার বলবে অর্থনীতিতে। কিন্তু যেহেতু আমরা আজকে মার্কেটিং এর সেশন করতেছি, যেহেতু বাজারজাতকরণের সেশন, একজন বিপণনকারীর কাছে ক্রেতাই বাজার। একজন বিপণনকারীর কাছে কি? ক্রেতাই বাজার। আপনার দরকার আছে দোকান দেওয়ার, আপনার যদি বিজনেস হয়, আপনার পাড়া প্রতিবেশী যদি সবাই আপনার পণ্য কিনতে থাকে, আপনার দোকান দেওয়ার দরকার আছে। তাহলে এই যে পাড়া প্রতিবেশী, এই যে আত্মীয় স্বজন, এই যে আশেপাশের লোকজন যারা কিনতেছে, এদের সমষ্টিকেই আপনার বাজার, ঠিক কিনা? এবার দেখেন মোটামুটি একটা ক্লিয়ার ধারণা হয়ে যাওয়ার কথা যে আপনি দোকান দেন নাই, আপনি কোথায় যান নাই, কিন্তু আপনি যে পণ্য বা সেবা নেন, সেবা বিক্রি করেন, সেটা যারা কিনতেছে তাদেরকে যদি যোগ করেন তাহলেই কিন্তু কি আপনার বাজার। সো চায়নাকে আমরা, ইউরোপকে আমরা কেন বড় বাজার বলি? কারণ হচ্ছে আমাদের ক্রেতা, গার্মেন্টস ফ্যাক্টরির যে পণ্য পোশাকাদি, তার ক্রেতার সংখ্যা ওইখানে সবচেয়ে বেশি। এই জন্য আমরা বলি যে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরির সবচেয়ে বড় বাজার হচ্ছে ইউরোপ। কথা কি বুঝতে পারছেন? ওইখানে যে জায়গা বসি, ওইখানে যে আলাদা আলাদা মার্কেট আছে, এটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে যে ক্রেতা। সো এইটা পণ্য কিনতেছে এবং যারা ভবিষ্যতে কিনতে পারে তাদের কাছেই কি করতে হবে? বারবার যেতে হবে, তাহলে আবার নতুন করে বিক্রির সম্ভাবনা আছে। সো এই জন্যই বাজারকে বোঝা দরকার যে বাজার হচ্ছে বর্তমান এবং সম্ভাব্য ক্রেতা, যারা বর্তমানে কিনতেছে এবং যারা ভবিষ্যতে কিনবে, এই দুইটা ক্রেতার সমষ্টি। এখন যেমন শ্রমকে বাজার বলা হচ্ছে, শ্রম শ্রম বাজার, হ্যাঁ
যে আমরা তো শ্রম বাজার তো একটা মানে ইন্টারন্যাশনালি ধরেন আমরা হচ্ছে চিন্তা করতেছি, কিন্তু ক্ষুদ্র ভাবেও তো আমাদের অলিগলিতে শ্রম বাজার আছে। আমি যখন এই যে খুলনা শহরে এই যে ময়লা পোতা মোর পা আমি সকালবেলা ভরে ঢাকি কোদাল নিয়ে দাঁড়ায় আছে, ওরাও নিজেদেরকে কি করতেছে, সেল করতেছে, তাদের এক্সপার্টাইজটা সেল করতেছে। আর ইন্টারন্যাশনালি আমরা যখন শ্রমকে এক্সপোর্ট করতেছি সেটা আরো বড় ভাবে আমাদের, এটা আমাদের হচ্ছে মধ্যপ্রাচ্য, তাই না? আমাদের মধ্যপ্রাচ্য শ্রম বিক্রির জন্য সবচেয়ে বড় বাজার, কারণ সেখানে আমাদের শ্রমকে কিনে নেওয়ার জন্য বেশি মাত্রায় ক্রেতা রয়েছে। ঠিক আছে, আমরা যেহেতু সেশন খুব দ্রুত শেষ করতে হবে, আমরা একটু যাই দেখি কি আছে। শুয়ে দেখতে পাচ্ছি, ঘ্রাম নিতে পাচ্ছি, এগুলো হচ্ছে পণ্য। অলরেডি এর কথাবার্তা বুঝে গেছে। সেবা হচ্ছে যে কোনো কাজ বা কথাবার্তা যেটার মাধ্যমে একজন ভোক্তার কি হয়, অভাব পূরণ। আপনার পণ্যের মাধ্যমে অভাব পূরণ হবে। আপনি এই যে লেখার জন্য কি চাচ্ছেন, কোনো কিছু চাচ্ছেন, তখন এই খাতাটা পেয়ে গেছেন, তাহলে এটা আপনার লেখার যে অভাব এটা পূরণ করতেছে। কিন্তু আপনার মাথা ব্যথা হচ্ছে, আপনার লিখলে কাজ হবে, শুয়ে থাকলে কাজ হবে, আপনার দরকার একটা পরামর্শ যে কি করলে আমি মাথা ব্যথাটা কমবে। তখন আপনার ডাক্তার একটা পরামর্শ দিচ্ছে, আপনি এইভাবে কাজ হয়ে আধা ঘন্টা শুয়ে থাকেন, তাহলে আপনার কি হবে, মাথা ব্যথা কমে যাবে। এই যে পরামর্শ, এটা হচ্ছে সেবা। আর এটা যদি ক্রয় বিক্রয় হয় তাহলে মার্কেটিং হয়ে গেল। তাহলে আমরা সেবাও বুঝতে পারলাম, পণ্য বুঝতে পারলাম। আমরা আমাদের যে দৈনন্দিন যে বিভিন্ন ধরনের পণ্য ব্যবহার করি, সেই পণ্যের মধ্যে অনেক প্রকার আছে। এই যে চেয়ার টেবিল এগুলো ব্যবহার করতেছেন, আমাদের চশমা ঘড়ি খাচ্ছি যাচ্ছি, অনেক ধরনের পণ্য আমরা ব্যবহার করছি। এই পণ্যকে প্রধানত দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ভোগ্য পণ্য আর একটা হচ্ছে কি শিল্প পণ্য। এখানে লেখা আছে ভোগ্য পণ্য আর এটা হচ্ছে শিল্প পণ্য। ভোগ্য পণ্য সম্পর্কে আমরা একটু ধারণা দেই। ভোগ্য পণ্য হচ্ছে ক্রেতা বা ভোক্তা যখন কোনো পণ্য সরাসরি ভোগ করে তখন সেটা ভোগ্য পণ্য। আমরা এই যে খাতা কলম পেন্সিল বই চশমা সবকিছু, এই যে চেয়ার টেবিল এগুলো ব্যবহার করতেছি, এগুলো হচ্ছে ভোগ্য পণ্য। এই চেয়ারটা আমাদের কাছে ভোগ্য পণ্য, কারণ আমরা এটাতে বসতেছি, ব্যবহার করতেছি। কিন্তু এই চেয়ারটাই যারা চেয়ার বিক্রেতা তাদের কাছে শিল্প পণ্য। কেন শিল্প পণ্য? তারা এই চেয়ারটাতে বসার জন্য কেন নাই, তারা এটা কিসের জন্য, বিক্রি করার উদ্দেশ্যে। এটা পুনরায় বিক্রি করে অর্থ উপার্জনের জন্য কিনেছে, তাদের কাছে এটা হচ্ছে কি শিল্প পণ্য। তার মানে এখান থেকে আমরা সংজ্ঞা পেয়ে যাচ্ছি, যারা সৃষ্টি করে তৈরি করে, হ্যাঁ সৃষ্টি করে, সৃষ্টি ছাড়াও হতে পারে, সৃষ্টি না করলে তারা জাস্ট কিনে নিয়ে আসে, শোরুমে রাখে, আবার বিক্রি করে দেয়, সৃষ্টি করলো না। কিন্তু তারা কি করলো, পুনরায় বিক্রির উদ্দেশ্যে, যারা পুনরায় বিক্রির উদ্দেশ্যে হতে পারে। আবার পুনরায় তৈরি করলে সেটা তো অবশ্যই শিল্প পণ্য হবে। তো পুনরায় সরাসরি ভোগের উদ্দেশ্যে যদি ক্রয় করেন যে কোনো পণ্য, সেটা হচ্ছে ভোগ্য পণ্য। আর যদি ভোগের উদ্দেশ্যে না ক্রয় করে পুনরায় সেটা দিয়ে কিছু উৎপাদন করবেন, মনে করেন আমরা আলুর কথা বলি, আলু কিনলাম, বাসায় সিদ্ধ করলাম, তরকারি রান্না করলাম, খেয়ে ফেললাম, তাহলে আলু আমাদের কাছে ভোগ্য পণ্য। কিন্তু আমি আলুই কিনে নিয়ে আসছি, কি করব, চিপস বানাবো, সেই চিপস বাজারে বিক্রি করব, তাহলে ওই আলু কিন্তু আমার কাছে শিল্প পণ্য। কথা কি বুঝতে পারছেন? একই পণ্য উদ্দেশ্যের ভিত্তিতে আমার কি হতে পারে, ভোগ্য পণ্য হতে পারে, উদ্দেশ্যের ভিত্তিতে শিল্প পণ্য হতে পারে। তবে কিছু পণ্য তো থাকেই যেটা পুরোপুরি শিল্প, যেমন আমরা বড় একটা মেশিন কিনলাম, সেটা আসলে কি করি না, আমরা কখনোই পারিবারিক কাজে নিজেদের কাজে ব্যবহার করি না, সেটা দিয়ে অটোমেটিক ভাবে সাবান তৈরি হয়ে যাচ্ছে, অটোমেটিক ভাবে চানাচুর তৈরি হয়ে যাচ্ছে, ওইগুলা কি আমরা ব্যক্তিগত জীবনে ব্যবহার করি? করি না। তাহলে ওইগুলা টোটালি শিল্প পণ্য। ঠিক আছে, একটা বড় ক্রেন কিনলাম, ওই ক্রেনটা কি আমরা কখনো নিজেদের ব্যক্তিগত ব্যবহার করি না, সেটা আসলে পুনরায় কোনো কিছু উৎপাদন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই জন্য কিছু পণ্য পুরোপুরি শিল্প, কিছু পণ্য আপনার হচ্ছে শিল্প ও ভোগ। ছোট পণ্যের মধ্যে যেগুলো আমরা ভোগের উদ্দেশ্যে ক্রয় করি সেটা হচ্ছে কি ভোগ্য পণ্য, আর যেটা পুনরায় উৎপাদন করি অথবা বিক্রি করি তখন সেটা হচ্ছে শিল্প পণ্য, যেহেতু আমরা লাভ করার জন্য সেটা। এই ভোগ্য পণ্যের মধ্যে আবার বেশ কিছু প্রকার আছে। আমরা আমাদের আশেপাশে যে পণ্যগুলো, এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে, সেটা হচ্ছে একটা দেওয়া আছে যে বিভিন্ন টুথপেস্ট তেল সাবান টাবান দেওয়া আছে, পরেরটা দেওয়া আছে মোবাইল, পরেরটা দেওয়া আছে কি ঔষধ, পরেরটা হচ্ছে কাপড়ের কাপড়। ঠিক আছে, এইটা দেওয়া আছে। আমরা যে এইগুলা কিন্তু সব বেশিরভাগই আমরা ভোগ্য হিসেবে কিনে নিয়ে আসি, আমরা ব্যক্তিগতভাবে কিনি। তো এই ভোগ্য পণ্যগুলা কোনটা কেমন, এটাও আবার প্রকারভেদ আছে। যে পণ্যগুলো আমরা চাল ডাল নুন তেল লবণ, ঠিক আছে, ব্লেড আয়না চিরুনি, এগুলো আমরা নিত্য নৈমিত্তিক ব্যবহার করার জন্য ক্রয় করি, যেটা আমাদের না হলে চলেই না।
চাল ডাল আবার যে কোনো জায়গা থেকেই মোটামুটি মুদির দোকান আশেপাশ থেকেই পাওয়া যায়। এরকম কিছু ভোগ্য পণ্য আছে না? মোবাইল কি আপনার বাসার গলিতে পাবেন? কিন্তু চাল ডাল তেল লবণ আলু পটল এগুলা পাবেন। যেগুলা নিত্য প্রয়োজনীয় বা আশেপাশ থেকে পাওয়া যায় সেগুলাকে বলছে নিত্য প্রয়োজনীয় পণ্য, বা সেটার আরেকটা নাম আছে সুবিধা পণ্য, মানে সুবিধাজনক স্থান থেকে পাওয়া যায়। দ্বিতীয় পণ্যটা হচ্ছে এই পণ্যটা শপিং পণ্য। এই যে আমরা শার্ট প্যান্ট মোবাইল ঘড়ি এইগুলো শপিং পণ্য। কেন শপিং পণ্য? এই পণ্যগুলা কেনার আগে আপনি চাল ডাল তেল লবণ নুন কেনার ক্ষেত্রে কি এত ভাবেন? যেটা মোবাইল কেনার মতো ভাবেন, যেটা একটা টিভি ফ্রিজ কেনার জন্য ভাবেন। টিভি বা ফ্রিজ কেনার আগে আপনার 5-6 জনের সাথে আলোচনাই হয়ে যায় যে কোন টিভি কিনবো, কোন ফ্রিজ কিনবো, কোন মোবাইল কিনবো, কতদিন চলবে, কোন ব্র্যান্ড ভালো, কোনটা চার্জ বেশি যায়, কোন বিবিধ প্রকার চিন্তা ভাবনা। চাল ডাল লবণ তেল কেনার ক্ষেত্রে কিন্তু এত চিন্তা ভাবনা নাই। এটার দাম বেশি। অনেক দিন ধরে স্লাইডে একটু মানে পড়াইতে জিনিসগুলা মানুষ কিনতে চায় না, এবং যেটা জানে না সেটাও সে কিনতে চায় না। যে জিনিসগুলা মানুষ যে পণ্যগুলা সম্পর্কে জানে না অথবা জানলেও কিনতে চায় না সেগুলাকে বলছে অযাচিত পণ্য। তার কাছে এটা অযাচিত মনে হয়, হুদাই হুদাই মনে হয় আর কি। এই জন্য এটাকে বলছে অযাচিত পণ্য। আমরা 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দিব, 10 থেকে 12 মিনিট। শিল্প পণ্যের প্রকার। আপনাদের বোরিং লাগলে বলবেন, ঠিক আছে? মানে খুব বেশি বোরিং লাগতেছে, অল্প বোরিং লাগতেছে, এটা ভালো, অল্প বোরিং লাগা ভালো। আমরা শিল্প পণ্যের জাস্ট কয়েকটা উদাহরণ এখানে দিচ্ছি। দেখেন একটাতে লিখছি আলু। আলুটা মোটামুটি কাঁচামাল বলা যায়। কি বলা যায়? কাঁচামাল। মানে এটা দিয়ে একদম র ম্যাটেরিয়াল, র জিনিস, এটাকে আমরা কিছু একটা বানাবো, চিপস বানাবো, এজন্য এটাকে এরকম অনেক কিছু কাঁচামাল আছে। আমরা বালু পাই হচ্ছে কোথায়? নদী থেকে। আমরা বিল্ডিং বানানোর জন্য এই বালুটা হচ্ছে কি? কাঁচামাল। কিন্তু বিল্ডিং বানাইতে আবার রড লাগে, সেই রডটাকে আমরা মোটামুটি কাঁচামাল বলবো না। যদি অনেক সময় আমরা কাঁচামাল বলি যে এটার কাঁচামাল, কিন্তু রডটাকে কাঁচামাল কেন বলবো না? কারণ এটা অলরেডি একবার প্রস্তুত হয়েছে। রডটা কি হয়েছে? অলরেডি সরাসরি প্রকৃতি থেকে আমরা পাই নাই। রড কি সরাসরি আপনি এরকম সুন্দর করে পাইছেন? পান নাই। আলু কিন্তু পাইছেন, লাগাইছিলেন, সেটা আলু প্রকৃতি থেকে আসছে। এই জন্য এটাকে কাঁচামাল বলতে পারবো। বালিকে আপনি কাঁচামাল বলতে পারবেন, কারণ বালি আপনি নদী থেকে হুবহু ওইভাবে পাইছেন। কিন্তু রডকে আপনি কাঁচামাল বলতে পারবেন না। বললেও খুব বেশি ক্ষতি নাই, তবে এটার আরেকটা নাম আছে আধা প্রস্তুত পণ্য। এইটা তো প্রকৃতি থেকে আপনার লোহা মেটেরিয়াল না হলে লোহাটা তৈরি হয়। আকরিক পেয়েছেন, আকরিক। গণিত থেকে গুড, রড পান নাই, আপনি লোহার আকরিক পেয়েছেন। লোহার আকরিকটা হচ্ছে রড তৈরির কাঁচামাল। লোহার আকরিকটা কি? রড তৈরির কাঁচামাল। কিন্তু রডটা যেহেতু অলরেডি আধা প্রস্তুত হয়েছে, এটাও কাঁচামাল বললে যে ভুল হবে তা না বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে, কিন্তু এটার আরেকটা নাম হচ্ছে আধা প্রস্তুত। মানে যেহেতু এটা গিয়েছে, হ্যাঁ হ্যাঁ প্রস্তুত হয়েছে, এই জন্য এটাকে বলবে আধা প্রস্তুত। এটা তো আবার অনেক ইয়া করতে হবে না, গদ্যময়। আমরা একদম আমার পেটেও টান টান ধরে যাচ্ছে, ঠিক আছে? এখানে একটা সিঙ্গারা দিয়েছে, সিঙ্গারার মধ্যেই আলু দেখলাম, ঠিক আছে? সিঙ্গারার মধ্যে আলু। তো এইখানে আমরা হচ্ছে, আমি তো টাইম বলেই দিয়েছি, ইনশাআল্লাহ আমরা সেইভাবে আশা করি চলবো। এই খুচরা সাপ্লাইজ ও খুচরা যন্ত্রপাতি, এই যন্ত্রপাতিগুলো কি হয়? আমাদের উৎপাদন কাজে আমরা সরাসরি একটা বিল্ডিং তৈরি করার জন্য বানাই না, কিন্তু ওইখানে কিন্তু একটা পেন্সিল আমরা রাখি, ওইখানে আমরা একটা কেচি রাখি, ওইখানে আমাদের ব্লেড থাকে, একটু ছোট হাতুড়ি থাকে। কারণ এগুলো হচ্ছে কি লাগে? আমাদের ছোটখাটো কাজ হিসাব কিতাব করার জন্য এগুলো লাগে। এই জন্য উৎপাদন কাজে হেল্প করে, উৎপাদনের সরাসরি ব্যবহার করা হয় না, কিন্তু উৎপাদন কাজে হেল্প করে এরকম যন্ত্রপাতিকে আমরা কি বলবো? সাপ্লাইজ ও খুচরা যন্ত্রাংশ। আর ভারী যন্ত্রপাতি, এটা দেখা যাচ্ছে একটা আরো বড় বড় ভারী যন্ত্রপাতি কিন্তু আছে, এগুলাকে আমরা কি বলবো? শিল্প পণ্য। বিভিন্ন ধরনের বাজার সম্পর্কে আমরা বলছি, এই যে বর্তমান ও ভবিষ্যৎ ক্রেতার সমষ্টি। আমরা এইখানে একটা দুটো পয়েন্টের কথা বলে শেষ করব। এই যে আমরা ধরেন আপনাদের কাছে, আপনাদের বাসায় একজন ব্যক্তি আসছে, 2-3টা লিফলেট নিয়ে আসছে, নিয়ে এসে বলতেছে আমি ওইরকম কোম্পানি, ঠিক আছে, এবিসিডি কোম্পানি থেকে আসছি, আমাদের এই পণ্য আছে, ঠিক আছে, আমরা আপনাদেরকে এই পণ্য বিক্রি করতে চাই, এই সুবিধা আছে। তো আপনারা হয়তো চিন্তা করলেন এটার নাম বিজ্ঞাপন। এটার নাম কি? বিজ্ঞাপন। আসলে আবার টেলিভিশনে দেখতেছেন নাচানাচি করে একটা কিছু বলছে, এই তেলে রান্না হলে খাবার স্বাদ হয়, ঠিক আছে, সবাই খেয়ে দিয়ে খুব খুশি, এই আত্মীয় স্বজন দিতে যাচ্ছে না, ওইটাও একটা বিজ্ঞাপন। আবার বড় প্রশ্ন
একটা দেখলেন এরকম একটা বিজ্ঞাপন, কিন্তু আসলে সবকিছুই বিজ্ঞাপন। বিজ্ঞাপনের কনসেপ্ট একটু আলাদা। এই সবগুলাই হচ্ছে ক্রেতাকে আকৃষ্ট করার জন্য, ক্রেতার কাছে বিক্রি বাড়ানোর জন্য করা হয়, কিন্তু সবগুলাই বিজ্ঞাপন না। এই জায়গায় আমার একটু কথা বলা যে প্রসার মিশ্রণ বা প্রসার কি? এই যে পণ্য এবং সেবা ক্রেতাদের নিকট বিক্রি করার উদ্দেশ্যে, ক্রেতাদেরকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে যে সকল কার্যাবলী সম্পাদন করা হয় তাকেই কি বলবে? প্রসার। তাকেই কি বলবে? বিজ্ঞাপন। এই যে ভাই বলে দিল বিজ্ঞাপন, কিন্তু আমি কিন্তু একটু আগে বলে নিলাম যে আমি সব যাই করতেছি সবগুলা কি বিজ্ঞাপন না, এর কিছু কিছু অংশ বিজ্ঞাপন, কিছু কিছু অংশ বিজ্ঞাপন না। এটাই আমি একটু ডিফারেন্সিয়েট করে শেষ করব। সেটা হচ্ছে যে আমরা এই যে যা যা করি ক্রেতাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, ক্রয় বাড়ানোর জন্য, বিক্রি বাড়ানোর জন্য, ঠিক আছে, ক্রেতাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, সবকিছুর একত্রিত করলে সেটার নাম হচ্ছে বিপণন প্রসার। সেটার নাম কি? বাজারজাতকরণ প্রসার, মানে প্রসার কার্যক্রম চালানোর জন্য। তার একটা মাধ্যম হচ্ছে বিজ্ঞাপন। তার একটা মাধ্যম হচ্ছে কি? বিজ্ঞাপন। বিজ্ঞাপন আরেকটা মাধ্যম হচ্ছে আপনার প্রচার, আরেকটা মাধ্যম হচ্ছে ব্যক্তিক বিক্রয়, আরেকটা মাধ্যম হচ্ছে ডিরেক্ট মার্কেটিং, সরাসরি বিক্রয়, আরেকটা মাধ্যম হচ্ছে জনসংযোগ। এছাড়াও আরো আছে। এই কয়েকটা জিনিসের আমরা একটু বুঝবো। বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, সরাসরি বিক্রয়, বিক্রয় প্রসার, প্রচার, জনসংযোগ, এগুলো আমরা কিছুটা বুঝবো, তারপরে ছুটি। বিজ্ঞাপন আমরা যে টেলিভিশনে দেখি, রেডিওতে শুনি, এই যে ব্যানার ইয়াতে করি, যে লিফলেট বা বড় বিলবোর্ড দেখি, এগুলো বিজ্ঞাপন। কিন্তু একজন মার্কেটার, একজন বিক্রেতা যখন আপনাকে সরাসরি ক্রয়ের জন্য উদ্দেশ্যে কিছু বলে, তখন সেটা বিজ্ঞাপন না, সেটার নাম হচ্ছে ব্যক্তিক বিক্রয়। এগুলো জানা আমাদের জন্য জরুরি কেন? আসলে আমরা বিজনেসের কনসেপ্ট যদি নিতে চাই, এগুলো জানা জরুরি হচ্ছে বিজ্ঞাপনের ইমপ্যাক্ট, বিজ্ঞাপনের প্রভাব আর ব্যক্তিক বিক্রয়ের প্রভাব আলাদা। কেন আলাদা? আপনি জীবনে বহুত বিজ্ঞাপন দেখেছেন, টেলিভিশনে দেখতে দেখতে আপনার কান ঝালাপালা হয়ে গেল, ওই পণ্য আপনি কেনেন নাই, কিন্তু আপনার বন্ধু বা আপনার একজন আত্মীয় একটা পণ্যের কথা বলেছে, আপনি কিছু বিবেচনা করেন ছাড়াই কিনে ফেলেছেন। সো বিজ্ঞাপন অনেক বেশি প্রচার হইলেও তার থেকেও ইফেক্টিভ টুলস থাকতে পারে। সেই প্রেক্ষিতেই আমরা এখানে আপনার আলাপ করতেছি। সো এই পাঁচটা টুলস এর কাজ পাঁচ রকম। বিজ্ঞাপনটা কেন দেওয়া হয়? বারবার ক্রেতাকে স্মরণ করানো যাচ্ছে। যারা বিজ্ঞাপন দেয়, যে সকল কোম্পানি প্রচুর টাকা ব্যয় করে, তারাও জানে বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু খুব বেশি বিক্রি করা সম্ভব না এই প্রতিযোগিতামূলক বাজারে। কিন্তু কেন করে? কারণ তারপরেও ক্রেতাদের মনে যেন হারায় না যায়, এই জন্য করে। পাশাপাশি অন্য টুলস গুলো ব্যবহার করতে হয়। তাহলে বিজ্ঞাপন কি সংজ্ঞায়িত করি আমরা? বিজ্ঞাপন হচ্ছে অর্থ প্রদত্ত মাধ্যমে ক্রেতাদেরকে কোম্পানি এবং পণ্য সম্পর্কে জানানো। কারণ আপনি টেলিভিশনে কোম্পানিগুলো কি করতেছে? অর্থ খরচ করতেছে না? এই যে বিলবোর্ড দেয়, এদের কোম্পানিকে অর্থ খরচ করে না? তাহলে অর্থ খরচ করলে তৃতীয় পক্ষের মাধ্যমে, তৃতীয় পক্ষ মানে কি? ওই যে টেলিভিশন মিডিয়া, নায়ক নায়িকা, ঠিক আছে, অভিনেত্রীরা, অভিনেতারা এসে পণ্য সম্পর্কে বলে, তাদেরকে টাকা দিতে হয়। এটা হচ্ছে বিজ্ঞাপন। ওই জায়গাটা আমরা ব্যাপক অর্থ বলতে পারি। ব্যাপক, ওইখানে অনেক টাকা খরচ করে। হ্যাঁ, ব্যাপক অর্থ খরচ করে। এবং এই যে লিফলেট টিফলেট বিলি করে, এগুলোও কি বিজ্ঞাপন? কারণ এখানে অর্থ খরচ, লিফলেট তৈরি করা বিজ্ঞাপন। আচ্ছা, তাহলে এটার মধ্যে আমরা আসলে পার্থক্য কোথায় করতে চাচ্ছি? পার্থক্য করতে চাচ্ছি, আমরা তো এমন অনেক পণ্য ব্যবহার করেছি, কিন্তু আমাদেরকে কোম্পানি টাকা দেয়নি, তারপরে ওই কোম্পানির পণ্য সম্পর্কে আমরা বন্ধু বান্ধবকে বলি না, আত্মীয় স্বজনকে বলি না যে এই পণ্যটা কিনবি, সিঙ্গার কিনবি, সবাই সিঙ্গার ভালো, ঠিক আছে, আমাদের কি ওরা টাকা দিছে? না। আপনার কি দায় করেছে যে আপনি সিঙ্গার নিয়ে কথা বলতেছেন? আপনি সন্তুষ্ট হয়েছেন, আপনি বলছেন, আপনি ভালো জিনেছেন, আপনি বলে ফেলছেন, কোম্পানি লাভ হয়ে গেছে না? আপনাকে কি টাকা দিতে হয়েছে? কোম্পানির দিতে হয়নি। যদি এইভাবে কোনো মার্কেটিং হয়, তাহলে এটার নাম হচ্ছে প্রচার। এটার নাম কি? প্রচার। কোম্পানি বিজ্ঞাপন থেকেও প্রচারে গুরুত্ব দেয়। কারণ কি? প্রচার কিভাবে হয় তাদের ওইভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। আরেকটা বিষয় হচ্ছে, এখানে ছিল ব্যক্তিক বিক্রয়। ব্যক্তিক বিক্রয় মানে হচ্ছে পার্সোনাল সেলিং।
কোম্পানির নিজের ব্যক্তিরাই, নিজের রিপ্রেজেন্টেটিভরাই, নিজের ওনাররাই, যারা ছোট কোম্পানি তারাই সরাসরি কাস্টমারদের সাথে হ্যান্ডশেক করে কথা বলে, মিটিং করে, আমাদের পণ্য কেনে। তখন ক্রেতারা ভরসা পায় যে কোম্পানি আমাদেরকে কি করছে, সিকিউর করছে, কোম্পানি আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছে। তখন যদি এই ধরনের বিক্রি বাড়ানোর চেষ্টা করা হয় তাহলে সেটাকে বলে ভিত্তিক বিক্রয়। ঠিক আছে? আরেকটা কি ছিল? প্রচার জনসংযোগ। প্রচার বা জনসংযোগ আপনি দেখবেন এই যে আমাদের যে সিলেটে বন্যা হলো গত বছর, তাই না? সেখানে অনেক লোকজন, অনেক কোম্পানির লোকজন সেখানে কিন্তু ত্রাণ নিয়ে গেছে। ত্রাণ নিয়ে কি বসে আছে, চুপচাপ বসে আছে? তারা কি প্রচার করে নাই? তারা তো ত্রাণ করছে কিন্তু প্রচার করে নাই। প্রচারও করছে যে আমরা এই বন্যার্তদের সাহায্য করছি, তাই না? এত টাকা দিচ্ছি এদের। কেন দিচ্ছি? কারণ এটাই হচ্ছে জনসংযোগ, যে আমরা যে সমাজের জন্য কাজ করি এটাও আমরা জানাচ্ছি। তো আপনি অনেক ব্যাংকের সাথে জড়িত, অনেক ব্যাংকে আপনি লেনদেন করেন, কিন্তু ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক বা আরো দু একটা ব্যাংক, অন্য ব্যাংক থেকে ডাচ বাংলা ব্যাংক আপনার ভালো লাগে। কেন ভালো লাগে? আপনার যে দুইটা সন্তান ছিল সেই দুইটা সন্তানই ডাচ বাংলা ব্যাংক থেকে আপনার